তাহলে এস ইকুয়াল টু পেলাম কি G/n-1, অর্থাৎ শান্টের যে রেজিস্ট্যান্স সেটা হচ্ছে গ্যালভানোমিটার রেজিস্ট্যান্স বা n-1। এই এনটাকে বলা হয় শান্টের ক্ষমতা। তাহলে শান্টের ক্ষমতার সংজ্ঞা কী বলবো, যে গ্যালভানোমিটারের তড়িৎ প্রবাহকে যে গুণক দ্বারা গুণ করলে মূল তড়িৎ প্রবাহ পাওয়া যায়। কী বললাম, গ্যালভানোমিটারের তড়িৎ প্রবাহ মাত্রা তার মানে আইজিকে যেটা দ্বারা গুণ করলে মূল প্রবাহ মাত্রা পাওয়া যায়, তার মানে I = n × IG। তাহলে গ্যালভানোমিটারের তড়িৎ প্রবাহ মাত্রাকে যে গুণক দ্বারা গুণ করলে মূল প্রবাহ মাত্রা পাওয়া যায়, সেই গুণকটাকে বলা হয় বা এনটাকে বলা হচ্ছে শান্টের ক্ষমতা বা শান্টের গুণন ক্ষমতা। তাহলে সেই শান্টের রেজিস্ট্যান্সের ফর্মুলা কী হলো, এস ইকুয়াল টু G/n-1। জি হচ্ছে গ্যালভানোমিটার রেজিস্ট্যান্স, এন হচ্ছে শান্টের ক্ষমতা -1। তাহলে এইভাবেই কোনো একটা শান্টের মধ্যে যে রেজিস্ট্যান্স আছে সেই রেজিস্ট্যান্সটা বার করা হয়, এবং সেই রেজিস্ট্যান্সটা বার করলে এটার মধ্যে দিয়ে কত কারেন্ট পাচ্ছে সেটা আমি এখান থেকে বসিয়ে বার করে নিতে পারবো। তাহলে শান্টের কাজ হচ্ছে কোনো একটা বর্তনীকে অত্যাধিক তড়িৎ প্রবাহ মাত্রার হাত থেকে বাঁচানোর জন্য মূল বর্তনীর সঙ্গে সমান্তরাল সমবায়ে একটা কম রোধের যে বর্তনী যোগ করা হয় তাকে বলা হচ্ছে শান্ট। আচ্ছা, এবার আসছে কোষের আভ্যন্তরীণ রোধ এবং আভ্যন্তরীণ বিভব পাতন এবং সেখান থেকে নষ্ট ভোল্ট বা লস্ট ভোল্টের ধারণা। সাধারণত একটা তড়িৎ কোষ, তার মানে একটা ব্যাটারি ধরতে পারি, তার একটা পজিটিভ প্রান্ত থেকে নেগেটিভ প্রান্তের দিয়ে কারেন্ট যায়। তার মানে আমি বলে নিতে পারি যে কোষের বাইরে পজিটিভ থেকে নেগেটিভের দিকে কারেন্ট যায়, কিন্তু কোষের যে ভিতরে, সেই ভিতরে কারেন্ট যায় কিন্তু ঋণাত্মক থেকে ধনাত্মক প্রান্তের দিকে। কেন? কারণ এই কোষটাকে বা এই ব্যাটারিটাকে যদি আমি বাইরের কোনো একটা এক্সটার্নাল রেজিস্ট্যান্স আর এর সঙ্গে যোগ করি, আমি ধরে নিলাম এটার মধ্যে দিয়ে I পরিমাণে তড়িৎ প্রবাহ মাত্রা যাচ্ছে, এই তড়িৎ কোষের যে বিভব পাতন সেটাকে ধরা হচ্ছে EMF। তাহলে কারেন্টটা কোনভাবে যাচ্ছে, এই পজিটিভ প্রান্ত থেকে নেগেটিভ প্রান্তের দিকে। তারপরে কি আবার তো সেটা এখানে আসবে, এই নেগেটিভ প্রান্ত থেকে এদিকে আসবে, মানে কোষের মধ্যে দিয়ে কারেন্টটা কোথা থেকে কোথায় যাবে, নেগেটিভ প্রান্ত থেকে পজিটিভের দিকে। কোষের বাইরে সবসময় কী হবে, পজিটিভ থেকে নেগেটিভের দিকে। তাহলে কোষের দুই তড়িৎদ্বারের মধ্যে যে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ থাকে সেটাই কী হয়, তড়িৎ প্রবাহের মধ্যে বাধা সৃষ্টি করে। এই দুই কোষের তড়িৎদ্বারের মধ্যবর্তী যে সক্রিয় পদার্থ বা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ যেটা তড়িৎ প্রবাহকে বাধা দান করলো, সেই জিনিসটাকে বলা হচ্ছে আভ্যন্তরীণ রোধ, এবং সেটাকে ছোটো হাতের R দিয়ে ডিনোট করা হয়। এই আভ্যন্তরীণ রোধের জন্য যে পরিমাণ বিভব এখানে তৈরি হয় সেইটাকে বলা হচ্ছে আভ্যন্তরীণ বিভব পাতন বা বিভব প্রভেদ। সেটাকে ছোটো হাতের V দিয়ে লেখা হয় মূল কারেন্ট ইনটু যে ইন্টারনাল রেজিস্ট্যান্স আছে বা আভ্যন্তরীণ রোধ আছে সেটার গুণফল। তাহলে মূল তড়িৎ প্রবাহ মাত্রা সমান আমি কী লিখতে পারবো, টোটাল EMF বাই টোটাল রেজিস্ট্যান্স। তাহলে E = IR প্লাস I ইন্টু ছোটো হাতের R। তাহলে I ইন্টু ছোটো হাতের R, এটা মানে হচ্ছে ছোটো হাতের। তাহলে I ইন্টু R সমান লিখতে পারলাম কি মাইনাস। তাহলে এই সার্কিটের মধ্যে এখন কত পরিমাণ ভোল্টেজ পড়ছে, E - V। তার মানে এই V পরিমাণ, ছোটো হাতের V পরিমাণ যে ভোল্টেজ, সেই পরিমাণ ভোল্টেজ নষ্ট হয়ে যাচ্ছে বা এই ভোল্টেজকে আমি পাচ্ছি না। সেই জন্য এই ছোটো হাতের V বা এই জিনিসটাকে বলা হচ্ছে লস্ট ভোল্ট বা নষ্ট বিভব বা নষ্ট ভোল্ট। আচ্ছা, তড়িৎ কোষ যুক্ত বর্তনীতে যখন প্রবাহ মাত্রা চলে তখন তার জন্য কোষের অভ্যন্তরের রোধে যে বিভব পাতন সৃষ্টি হয় তাকে বলা হচ্ছে নষ্ট ভোল্ট। যদি এই নষ্ট ভোল্টটা তখনই কার্যকর হবে কখন, যখন এই বর্তনীটাকে মানে এই তড়িৎ কোষটাকে বহির্বর্তনীর সঙ্গে যুক্ত করা হবে। যদি বহির্বর্তনীর সঙ্গে যুক্ত না করা হয়, তার মানে এখানে যদি কাটা থাকা মানে I = যদি 0 হয় তাহলে নষ্ট ভোল্টের কোনো গুরুত্ব থাকবে না।
তাহলে তড়িৎ কোষকে যখন বহির্বর্তনের সঙ্গে যুক্ত করা হয় তখনই নষ্ট ভোল্টের ধারণা আসে। যদি যুক্ত করা না হয় তাহলে কিন্তু কোনোভাবেই নষ্ট ভোল্টের ধারণা আসবে না। সাধারণত সব ক্ষেত্রেই বহির্বর্তনীতে যে বিভব প্রভেদ হয় I/R, সেটা কি হয় যে তড়িৎ কোষের যে EMF তার থেকে সবসময় কম হয়, কারণ নষ্ট ভোল্টের জন্য কিছু পরিমাণ বিভব প্রভেদ নষ্ট হয়ে যায়। তাহলে সব ক্ষেত্রেই কি এরকম বিভব প্রভেদ নষ্ট হয়ে যায়, বা বহির্বর্তনীতে যে বিভব প্রভেদটা আছে সেটা E-V হয়? বহির্বর্তনী বিভব প্রভেদ সব ক্ষেত্রে কিন্তু E-V হয় না। অর্থাৎ বহির্বর্তনী বিভব প্রভেদকে যদি ক্যাপিটাল ভি দিই, সেক্ষেত্রে ই ছোটো হাতের ভি দিই, সব ক্ষেত্রেই কিন্তু বহির্বর্তনী বিভব প্রভেদ এই ধরনের রিলেশন মেনে চলে না। কিছু কিছু ক্ষেত্রে বহির্বর্তনী বিভব প্রভেদ এরকম রিলেশনে মেনটেন করে, এটা হচ্ছে এক্সেপশনাল কেস। এটা কোন ক্ষেত্রে হয়? যদি কোনো পরিবাহীতে বা বহির্বর্তনীতে পজিটিভ থেকে নেগেটিভের দিকে কারেন্ট যায়, তাহলে আমার ওপরের যে রিলেশন V=E-V এটা সত্য। কিন্তু যদি বহির্বর্তনীতে কোনোভাবে কারেন্ট পজিটিভ থেকে নেগেটিভের দিকে না গিয়ে যদি কোনোভাবে নেগেটিভ থেকে পজিটিভ দিকে কারেন্ট যায়, তখন কিন্তু বহির্বর্তনী বিভব প্রভেদ EMF এর থেকে বেশি হবে। অর্থাৎ কোনো তড়িৎ কোষে যদি কারেন্টকে আমি নেগেটিভ থেকে পজিটিভের মধ্যে নিয়ে যেতে পারি, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু পরিবর্তনের বিভব প্রভেদ সবসময় তড়িৎচালক বলের থেকে বেশি হবে। বাকি সব ক্ষেত্রে কিন্তু বিভব প্রভেদ কী হয়? তড়িৎচালক বলের থেকে সবসময় কম হবে। কোনো একটা বর্তনীর ক্ষেত্রে এই যে লস্ট ভোল্ট, সেই লস্ট ভোল্টের মানটা খুব কম, প্রায় 0, মানে কেন কম হয়? কারণ কি আভ্যন্তরীণ যে রোধ, সেই রোধের মানটা হয় 0.1 থেকে 0.2 ওহম, 0.01 বা 0.1 এইরকম ওহম এই অর্ডারে থাকে। সেই জন্য যে আভ্যন্তরীণ রোধ, সেই মানটা অনেক কম হয়। এই আভ্যন্তরীণ যে বিভব পাতন বা নষ্ট ভোল্ট, লস্ট ভোল্ট, সেটা অনেক কম হয়। সেই জন্য ম্যাক্সিমাম ক্যালকুলেশনের ক্ষেত্রে কী করে নেওয়া হয় যে এইটাকে নেগলেক্ট করে দেওয়া হয়। কেন নেগলেক্ট করা হয়? কারণ বহির্বর্তনের যে রেজিস্ট্যান্স, সেটা ম্যাক্সিমাম ক্ষেত্রেই ভিতরের বর্তনী বা আভ্যন্তরীণ যে রোধ তার অনেক বেশি। সেই জন্যই বাইরের কোষের যে বাইরের বহির্বর্তনের যে বিভব রোধ, সেটা এই লস্ট ভোল্টেজ, সেইটার সাপেক্ষে এই লস্ট ভোল্টেজ যে ভি, সেটাকে ম্যাক্সিমাম ক্ষেত্রে নেগলেক্ট করা হয়। তাহলে আমরা যে সমস্ত ক্যালকুলেশন করব, যদি আভ্যন্তরীণ রোধ দেওয়া থাকে তবেই সেটা আমি ক্যালকুলেশনের মধ্যে নিয়ে আসবো। আর যদি কোনো ক্ষেত্রে আভ্যন্তরীণ রোধের ব্যাপারটা না থাকে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আভ্যন্তরীণ যে বিভব পতন বা রোধ, সেই ব্যাপারটাকে আমি নেগলেক্ট করে দেবো। আচ্ছা, এবার আসছে তড়িৎ কোষগুলো কীভাবে যুক্ত হতে পারে। এবার আসছে তড়িৎ কোষের সমবায়। যেরকম রেজিস্ট্যান্সগুলো যুক্ত হতে পারছিল, সেরকম কোষ বা কোষগুলোও কিন্তু একই রকমভাবে যুক্ত হতে পারবে। কীরকমভাবে? অনেকগুলো কোষ শ্রেণীতে যুক্ত হতে পারে, সেটাকে বলা হচ্ছে সিরিজ কম্বিনেশন, বা সমান্তরালভাবে যুক্ত হতে পারে প্যারালাল কম্বিনেশনে, অথবা সিরিজ এবং প্যারালাল এই দুটোর কম্বিনেশন মিক্সড হয়েও কোষগুলো যুক্ত হতে পারে। তো প্রথমে শ্রেণী সমবায়টা দেখি। শ্রেণী সমবায় কী করা হয়? সিরিজ কম্বিনেশন অফ সেল। যেরকমভাবে টর্চ, রেডিও, টেপ, এইগুলোতে যে বর্তনীর কোষগুলোকে রাখা হয় পরপর, সেগুলোর সমবায় কীভাবে হচ্ছে? প্রথমে হচ্ছে সিরিজ। তাহলে এখানে অনেকগুলো কোষ পরপর যুক্ত করছে। আমি ধরে নিচ্ছি এখানে 3টে কোষ একই রকমভাবে যুক্ত আছে, এবং সেটা একটা বহির্বর্তনীর যে রেজিস্ট্যান্স তার সঙ্গে যুক্ত আছে। এই কোষগুলো একই রকমের কোষ, অর্থাৎ প্রতিটারই EMF হচ্ছে E, এবং প্রতিটার আভ্যন্তরীণ রোধ হচ্ছে ছোটো।
বহির্বর্তনী রোধ হচ্ছে আর, তো এটার মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে কত, আই। তাই যদি হয় শ্রেণীতে যুক্ত আছে, তার মানে আভ্যন্তরিক যে রোধ সেগুলো শ্রেণীতে যুক্ত আছে। তাহলে আভ্যন্তরীণ রোধগুলো যদি শ্রেণীতে যুক্ত থাকে, তাহলে এই বর্তনীর ক্ষেত্রে টোটাল রোধ কত হবে, বহির্বর্তনী রোধ প্লাস 3টে যে কোষ আছে তার জন্য 3টে আভ্যন্তরীণ রোধ যোগ হবে, তাহলে আর প্লাস আর। এটা হচ্ছে টোটাল রোধ এই বর্তনী। এই বর্তনীর মধ্যে টোটাল বিভব প্রভেদ কত হবে বা ইএমএফ কত হবে, 3টে কোষ আছে, তাহলে ই প্লাস ই প্লাস ই, তার মানে 3। তাহলে কারেন্ট কত হবে, ই ড্যাশ বাই আর ড্যাশ। ই ড্যাশ মানে কত 3, আর ড্যাশ মানে কত আর প্লাস 3r। যদি এখানে n সংখ্যক কোষ থাকতো তাহলে এটা কী হতো, এন ই বাই আর প্লাস এনআর। তাহলে n সংখ্যক কোষকে যদি সিরিজে যুক্ত করি তাহলে বর্তনীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা কত হবে, সবগুলো কোষের জন্য যে ইএমএফ তার যোগফল বাই এক্সটার্নাল রেজিস্ট্যান্স প্লাস হচ্ছে সমগ্র বর্তনীর জন্য যে আভ্যন্তরীণ রোধ তার যোগফল। এবার যদি এই কোষগুলোর যে আভ্যন্তরীণ রোধ সেটা যদি বহির্বর্তনীয় রোধের তুলনায় অনেক কম হয়, তাহলে আর ভেরি ভেরি গ্রেটার দেন যদি এন আর হয়, তাহলে আই ইজিক্যাল টু কী হবে, এন ই বাই আর, নিয়ারলি ইকুয়াল। অর্থাৎ একটি কোষ ব্যবহার করলে যে প্রবাহ মাত্রা পাওয়া যাবে, এন সংখ্যক কোষ ব্যবহার করলে প্রবাহ মাত্রা কী হবে, তার এন গুণ হয়ে যাবে। সুতরাং বলা যায় কি, যখন প্রতিটা কোষের আভ্যন্তরীণ রোধ বহির্বর্তনী রোধের থেকে অনেক কম হয়, তখন একটি কোষের পরিবর্তে অনেকগুলি কোষ যোগ করলে কী হবে, বর্তনীর যে প্রবাহ মাত্রা বেড়ে যাবে। যেরকম টর্চ, রেডিও এগুলোর ক্ষেত্রে করা হয়। আভ্যন্তরীণ রোধ এক্সটার্নাল রেজিস্ট্যান্স থেকে অনেক কম হলে একটা কোষ ব্যবহার করলে যে প্রবাহ মাত্রা হবে অর্থাৎ ই বাই আর হতো, এন সংখ্যক কোষ ব্যবহার করলে সেই প্রবাহ মাত্রাটা অনেক বেড়ে যায়। সেজন্য 2টো ব্যাটারির যে টর্চ তার যা আলো, 3টে ব্যাটারির যে টর্চ তার আলো তার থেকে বেশি, 4 ব্যাটারির টর্চ হলে তার আলো আরও বেশি হয়। 2 নম্বর কেস কি, যদি এক্সটার্নাল রেজিস্ট্যান্সটা ইন্টারনাল রেজিস্ট্যান্সের যে কম্বিনেশন বা সমবায় তার থেকে অনেক কম হয়, তাহলে আই ইজিক্যাল টু কী হবে, এন ই। তাহলে সেক্ষেত্রে আমি ক্যাপিটাল আর এনআর এর সাপেক্ষে সেটাকে নেগলেক্ট করতে পারবো, তাহলে এনআর ছোটো হাতের এন ইন্টু আর, কারণ আরটা এনআর এর থেকে অনেক ছোটো, তাই নেগলেক্ট করে দিলাম, তাহলে এন এন কেটে যাবে, তাহলে ই বাই আর। তাহলে এইরকম কম্বিনেশনের ক্ষেত্রে কী হবে, তাহলে প্রতিটা কোষের আভ্যন্তরীণ রোধ যদি এক্সটার্নাল রেজিস্ট্যান্সের থেকে অনেক বেশি হয়, তাহলে অনেকগুলো কোষ ব্যবহার করলে যে প্রবাহ মাত্রা, একটা কোষ ব্যবহার করলে যে প্রবাহ মাত্রা পাওয়া যেত, তাহলে অনেকগুলো কোষ ব্যবহার করলে সেই প্রবাহ মাত্রা একই পাওয়া যায়। যদি কোষগুলো ইএমএফ আলাদা আলাদা হতো এবং ইন্টারনাল যে রেজিস্ট্যান্স সেটাও যদি আলাদা হতো, তার মানে ইএমএফগুলো E1 E2 E3 এরকম করে আছে, ইন্টারনাল রেজিস্ট্যান্স R1 R2 R3 এরকম করে আছে, তাহলে সেক্ষেত্রে ফর্মুলা কী হতো, I ইজিক্যাল টু E1 প্লাস E2 প্লাস E3 ডট 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 EN বাই ক্যাপিটাল আর প্লাস R1 প্লাস R2 প্লাস R3 এরকমভাবে RN হতো। এটা কখন, যদি প্রতিটা কোষের ইএমএফ গুলো আলাদা এবং ইন্টারনাল রেজিস্ট্যান্সগুলো আলাদা, তাহলে তড়িৎ প্রবাহ মাত্রা কী হতো, E1 প্লাস E2 এরকমভাবে ইএমএফগুলো যোগ হয়ে যেত বাই আর প্লাস হচ্ছে ইন্টারনাল রেজিস্ট্যান্সগুলো এরকম R1 R2 R3 করে যোগ হয়ে যেত। এবার আসছে প্যারালাল কম্বিনেশন অফ সেল। তার মানে কোষগুলোকে যদি সমান্তরালে যুক্ত করা হয়, তাহলে একই রকমভাবে আমি 3টে কোষ নিয়ে করছি। প্রথমে এরকম 3টে কোষ, সেইটা এক্সটার্নাল একটা রেজিস্ট্যান্স তার সঙ্গে যোগ করা আছে, এক্সটার্নাল রেজিস্ট্যান্স হচ্ছে আর। একই রকমভাবে আমি একই মাপের কোষ ধরে নিচ্ছি, তাহলে সবগুলোরই ইএমএফ ই এবং সবগুলোরই ইন্টারনাল রেজিস্ট্যান্স হচ্ছে ছোটো হাতের আর।
এই ইন্টারনাল রেজিস্ট্যান্সগুলোকে অনেক সময় এরকমভাবে এর নিচে ছোটো ছোটো রেজিস্ট্যান্স দিয়েও উল্লেখ করা হয়, অনেক বই এরকমভাবেও থাকে। আচ্ছা, সিরিজ কম্বিনেশনে একটা জিনিস বলা হয়নি। আচ্ছা, এই কোষগুলো যদি সবগুলো একইভাবে যুক্ত না থাকে, কিছু কোষ যদি উল্টোভাবে থাকে, মানে এখানে যেমন 3টে কোষ আছে, সেই 3টে কোষ একই রকমভাবে আছে, যে নেগেটিভের সঙ্গে পজিটিভ, নেগেটিভের সঙ্গে পজিটিভ। আমি তো একটা কোষকে উল্টো করে দিতাম, তার মানে এই কোষটাকে উল্টো করে দিতাম, তাহলে এটা নেগেটিভের সঙ্গে এটা নেগেটিভ, আর পজিটিভটাকে এই প্রান্তে করে দিতাম। তার মানে কীরকম কম্বিনেশানটা হতো, এরকম পজিটিভ আছে, পজিটিভের সঙ্গে পরের কোষেরও পজিটিভ আছে, দিয়ে পরের কোষে নেগেটিভ, এরকমভাবে যদি থাকতো, তাহলে কী হতো, এই দুটো কোষ নেগেটিভ নেগেটিভ পরস্পরকে ক্যান্সেল করে দিত। তার মানে একটা কোষকে উল্টো করে দিলে দুটো কোষের যে নিট ফল সেটা ক্যান্সেল হয়ে যাবে। তার মানে কি, আমার যদি এই কোষে n সংখ্যক কোষ থাকে, তার মধ্যে যদি এক সংখ্যক কোষকে আমি উল্টো করে দিই, তাহলে টোটাল ইএমএফটা কী হবে এখন, n-2x ইন্টু e। 3টে থেকে যদি একটাকে উল্টো করে দিই, তাহলে দুটো কোষের যে সমবায় বা কম্বিনেশন সেটা ভ্যানিশ হয়ে যাচ্ছে। তাহলে n সংখ্যক যদি কোষ থাকে, তার মধ্যে যদি এক সংখ্যক কোষকে উল্টো করে দিই, তাহলে প্রতিটার জন্য এক একটার জন্য ডবল করে নষ্ট করে দেবে, তাহলে n-2x ইন্টু e, এটা হবে টোটাল ইএমএফ। তাহলে 5টা কোষ থেকে যদি দুটো কোষকে উল্টো করে লাগিয়ে দিই, তাহলে তারা 4টের যে কোষ, সেই 4টে কোষের কম্বিনেশনের জন্য যে ইএমএফ তাকে নষ্ট করে দেবে। তাহলে যতগুলো কোষকে উল্টো করব, সে ঠিক তার ডবল সংখ্যক কোষকে নষ্ট করে দেবে। টোটাল ইএমএফ তখন কী হবে, যতগুলো কোষকে আমি উল্টো করেছি তার দ্বিগুণ সংখ্যক কোষ মূল যে কোষের সমবায়, সেই কোষের সমবায়ের যে ইএমএফ তা থেকে মাইনাস হয়ে বা ভ্যানিশ হয়ে যাবে বা ক্যান্সেল করে দেবে। এটা অনেক সময় পরীক্ষাতে যায় যে 6টা কোষ নিয়ে তার মধ্যে যদি একটা কোষকে উল্টো করে দিই, উল্টো করে লাগিয়ে দিই, তাহলে টোটাল ইএমএফ কত হবে। আচ্ছা, এবার হচ্ছে প্যারালাল কম্বিনেশন। প্যারালাল কম্বিনেশনের ক্ষেত্রে এরকমভাবে কোষগুলো যুক্ত আছে। প্যারালাল কম্বিনেশনের ক্ষেত্রে আমি আগে বলেছিলাম যখন রেজিস্ট্যান্স করেছিলাম, যে প্যারালাল কম্বিনেশনের ক্ষেত্রে দুই প্রান্তের মধ্যে বিভব প্রভেদ কী হয়, ফিক্স থাকে, আর প্রতিটা বর্তনীতে তড়িৎ প্রবাহ মাত্রা মানটা কী হয়, শুধুমাত্র ভাগ হয়ে যায়, অর্থাৎ মূল যে প্রবাহ মাত্রাটা সেটা প্রতিটা ব্রাঞ্চে গিয়ে আলাদা আলাদাভাবে ভাগ হয়ে যাবে। আচ্ছা, তাহলে এখানে 3টে কোষকে আমি সমান্তরালে লিখেছি, তাহলে 3টে কোষের জন্য যে তুল্য রোধ সেটা কত হবে, 1/r' সমান মেন বহির্বর্তনীর যে রোধ 1/r। আচ্ছা, 3টে কোষের জন্য তুল্য রেজিস্ট্যান্স 1/r', তাহলে 1/r প্লাস 1/r প্লাস 1/r। এই 3টে প্যারালালে আছে, তাহলে এই 3টে প্যারালালের জন্য যে তুল্য রোধ হবে সেটা বার করলাম, তাহলে তাহলে r' সমান কী হবে, 3/r উল্টে গেলে r/3, তাহলে n সংখ্যক কোষ থাকলে r/n। তাহলে টোটাল রেজিস্ট্যান্স কত হবে, তাহলে সার্কিটের মধ্যে টোটাল রেজিস্ট্যান্স বহির্বর্তনী রোধ প্লাস হচ্ছে এই 3টে কোষের জন্য যে তুল্য রোধ সেটা, তাহলে r প্লাস r/3। তাহলে টোটাল কারেন্ট কত হবে বা বহির্বর্তনী কারেন্ট কত হবে, ইএমএফ এবার যেহেতু প্যারালালে আছে সবগুলোর মধ্যে একই ইএমএফ থাকবে, বা হচ্ছে টোটাল রেজিস্ট্যান্স কত, r প্লাস r/3, যেহেতু 3টে কোষ আছে। যদি n সংখ্যক কোষ থাকতো, তাহলে I = E/r/r/n। অর্থাৎ সমান্তরাল সমবায় থাকলে ইএমএফের কোনো পরিবর্তন হয় না, একমাত্র পরিবর্তন কিছু হয় আভ্যন্তরীণ রোধগুলোর যে সমবায়, সেই সমবায়ের ক্ষেত্রে
তুল্য রোধের ব্যাপারটা আসে। তাহলে এখান থেকে আই ইজিক্যাল টু কী লিখতে পারবো, এনটা গুণ করে দিলে এনই বাই এন আর প্লাস ছোটো হাতের আর। এবার কেস বিভিন্ন। প্রথম কেস হচ্ছে এক্সটার্নাল রেজিস্ট্যান্স এন আর যদি ইন্টারনাল রেজিস্ট্যান্সের থেকে অনেক বেশি হয়, তাহলে এই ছোটো হাতের আরটাকে এনআরের সাপেক্ষে নেগলেক্ট করতে পারবো। তাহলে সেক্ষেত্রে আই ইজিক্যাল টু হবে এন ই বাই এন আর। তাহলে এন এন কেটে গেলে ই বাই আর। তাহলে একটা কোষ ব্যবহার করলে যা হতো, একাধিক কোষ ব্যবহার করলেও একই প্রবাহমাত্রা পাওয়া যাবে। কখন? যদি এক্সটার্নাল রেজিস্ট্যান্স সেটা কী হয়, ইন্টারনাল রেজিস্ট্যান্সের থেকে অনেক বেশি হয়। কেস 2, 1 নম্বর। 2 নম্বর, যদি এন আরটা ছোটো হাতের আর থেকে অনেক ছোটো হয়, তার অর্থাৎ ইন্টারনাল রেজিস্ট্যান্স যদি অনেক বেশি হয়, তাহলে সেক্ষেত্রে তড়িৎ প্রবাহ মাত্রা কী হবে, এন ই বাই আর। অর্থাৎ একটা কোষ ব্যবহার করলে যা পাওয়া যেত, এন সংখ্যক কোষ ব্যবহার করলে তার এন গুণ পরিমাণ তড়িৎ প্রবাহ মাত্রা বেড়ে যাবে। তাহলে আভ্যন্তরীণ রোধ বেশি হলে একটি কোষের পরিবর্তে সমান্তরাল সমবায় ব্যবহার করলে বর্তমানে যে প্রবাহ মাত্রা সেটা বেড়ে যায়। এবার হচ্ছে মিক্সড কম্বিনেশন। তার মানে অনেকগুলো কোষকে কিছু সংখ্যককে সিরিজে রেখেছি, তার মানে এরকমভাবে অনেকগুলো কোষ সিরিজে আছে, আবার কিছু সংখ্যক কোষকে প্যারালালেও রেখেছি। এবং সেটাকে একটা বহির্বর্তনের যে রেজিস্ট্যান্স তার সঙ্গে যোগ করেছি। আমি ধরে নিচ্ছি এটার মধ্যে দিয়ে নিচ্ছি আই, এই দুই প্রতিযোগ হচ্ছে এ আর বি। তাহলে মিক্সড কম্বিনেশনে কিছু সংখ্যক কোষকে সিরিজে রেখেছি, আবার কিছু সংখ্যক কোষকে প্যারালালে রেখেছি এবং সেগুলোকে একটা কম্বিনেশনের সঙ্গে যুক্ত করেছি। আমি এখানে ধরে নিয়েছি, আচ্ছা একটা করে বাড়িয়ে দিই তাহলে সুবিধা হবে, এটা একই হয়ে যাচ্ছিল। আচ্ছা, আমি ধরেছি 4টে করে কোষকে শ্রেণীতে রেখেছি এবং সেইগুলোকে আবার 3টে সমান্তরাল সমবায়ে যুক্ত করেছি। তাহলে টোটাল কোষ কটা আছে এখানে, 4 × 3 12। তাহলে 4টে করে কোষ শ্রেণীতে আর 3টে হচ্ছে সমান্তরাল সমবায়। তাহলে ইন জেনারেল যদি আমি এম সংখ্যক কোষকে সমান্তরালে রাখি আর এন সংখ্যক কোষকে, একই রকম কোষকে সিরিজে রাখি, তাহলে এখানে 4-এর রোলটাকে প্লে করছে এন আর 3-এর রোলকে প্লে করছে এম। তাহলে এন সংখ্যক কোষকে শ্রেণীতে রেখেছি এবং এম সংখ্যক সারিকে সমান্তরাল সমবায়ে যুক্ত করেছি। তাহলে এন সংখ্যক কোষকে শ্রেণীতে আর এম সংখ্যক সারি সমান্তরালে আছে। তাহলে এইখান থেকে রিসেম্বল করলে এমটা হচ্ছে 3-এর সঙ্গে আর এনটা হচ্ছে 4-এর সঙ্গে রিসেম্বল হচ্ছে। তাহলে এন হবে আমার টোটাল সংখ্যক কোষ। এবার এন সংখ্যক কোষকে যখন শ্রেণীতে রেখেছি, সেই প্রতিটা কোষ সদৃশ কোষ, ইএমএফ হচ্ছে ই, আর প্রতিটার ইন্টারনাল রেজিস্ট্যান্স কত, ছোটো হাতের আর। তাহলে সার্কিটের মধ্যে এক একটা শ্রেণীতে বা এক একটা সারিতে তড়িৎচালক বল কত হবে, এন × ই। আর এক একটা সারির রোধ কত হবে, এন × আর। যেহেতু এন সংখ্যক কোষকে সিরিজে রেখেছি, তাহলে এক একটা সারির রোধ হচ্ছে এন × আর। তাহলে এম সংখ্যক সারিকে আমি সমান্তরাল রেখেছি, তাহলে টোটাল রোধ কত হবে বার করি। তাহলে 1/r' তুল্য রোধ 1/nr, এটা হচ্ছে একটা সারির জন্য, আবার আরেকটা সারির জন্য nr, আবার আরেকটা সারির জন্য nr, এরকমভাবে চলতে থাকবে। কতক্ষণ থাকবে, এম সংখ্যক পদের জন্য থাকবে।
1/r ড্যাশ সমান কত হবে m/nr। তাহলে এখান থেকে তুল্য রোধ r ড্যাশ সমান কি লিখতে পারি n ইন্টু ছোটো হাতের r/m। আচ্ছা, এইটা তো গেল তুল্য রোধ। এবার টোটাল ইএমএফ দেখি। টোটাল ইএমএফ একটা সিরিজের জন্য এনি, আর সমান্তরালে থাকলে এখানেও এনি, এটাতেও এনি, এটাতেও এনি। তাহলে টোটাল যে ইএমএফ সেটা কত হবে এন ইন্টু ই। তাহলে টোটাল কারেন্ট কত হলো এন ই বাই আর এক্সটার্নাল রেজিস্ট্যান্স প্লাস এন ইন্টু আর বাই এম। তাহলে এটাই হচ্ছে আমার টোটাল কারেন্ট এন ই বাই আর প্লাস ছোটো হাতের এন ইন্টু আর বাই ছোটো হাতের এন। তাহলে এটাকে একটু সিম্পলিফাই করলে আর ইজ ইকাল টু এম এন ই বাই এম ইন্টু আর প্লাস এন ইন্টু আর। এবার এই যে কারেন্ট বর্তনীর মধ্যে দিয়ে গেল, এই কারেন্টটা ম্যাক্সিমাম কখন হবে? আচ্ছা, আই এই জিনিসটাকে আমি এরকমভাবে লিখতে পারি এম এন ই এম আর প্লাস এন আর। এই জিনিসটাকে আমি একটু এরকমভাবে লিখছি রুট ওভার এম আর স্কোয়ার প্লাস রুট ওভার এন ইন্টু ছোটো হাতের আর তার স্কোয়ার। কোনো অসুবিধা নেই, লেখা যেতে পারে, কারণ যেহেতু স্কোয়ার আছে রুটের বাইরে আসলে আবার এটাই ফেরত আসবে। তাহলে এম এন ই এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু এ ইন্টু বি। আচ্ছা, নিচে পূর্ণবর্গ রাশি, তাহলে আইটা ম্যাক্সিমাম হবে যখন নিচের এই টার্মটা মিনিমাম হবে। নিচের টার্মটা মিনিমাম হতে গেলে এই যে পূর্ণবর্গ রাশি আছে, পূর্ণবর্গ রাশি মিনিমাম মান কত হতে পারে? মিনিমাম মান হচ্ছে 0, কারণ 0 থেকে পূর্ণবর্গ রাশি কোনো সময় কম হতে পারে না। তাহলে আই ম্যাক্সিমাম হতে গেলে এই নিচের টার্মের যে পূর্ণবর্গ রাশি আছে সেই পূর্ণবর্গ রাশির যে মান, সেই মানটার সর্বনিম্ন ভ্যালু কত হবে? 0। তাই যদি হয় তাহলে রুট ওভার এম আর সমান রুট ওভার এন আর। তাহলে এম আর ইজ ইকাল টু এন আর। তাহলে এই কম্বিনেশন বা এই শর্ত যদি মেনে চলে তাহলেই এই কোষের সমবায়ের মধ্যে দিয়ে কী হবে? কারেন্ট হবে ম্যাক্সিমাম। তাহলে সেই ক্ষেত্রে ম্যাক্সিমাম কারেন্টটা কত হবে? সেটাকে আই নট লিখলে এম এন ই বাই এম আর প্লাস এম আর, তাহলে টুয়াইস এম আর, তাহলে এম এন ই বাই টুয়াইস এম আর, এম কেটে গেল, তাহলে এন ই বাই টুয়াইস আর, অথবা এন ই বাই টুয়াইস স্মল আর, যেভাবে লিখতে পারি না কেন। তাহলে সর্বোচ্চ তড়িৎ প্রবাহ মাত্রা কত হলো? ছোটো হাতের এন ই বাই 2 আর অথবা ছোটো হাতের এম ইন্টু ই বাই 2 আর। আর যেখানে শর্ত কত? এখান থেকে লেখা যায় যে ক্যাপিটাল আর ইজ ইকাল টু এন ইন্টু আর বাই এম। তাহলে এটা হচ্ছে এক্সটার্নাল রেজিস্ট্যান্স এন আর বাই এম। এই জিনিসটা আবার আরেকটা জিনিস পরে আছে, কোথায় গেল? এন আর বাই এম। এ কী ছিল? আভ্যন্তরীণ সমবায়ের তুল্য রোধ এন আর বাই এম। তাই যদি হয় তাহলে এই আভ্যন্তরীণ সমবায়ের তুল্য রোধ সেটা কী হবে? এই এক্সটার্নাল যে রেজিস্ট্যান্স এখন এলো, কখন? কারেন্টটা ম্যাক্সিমাম হওয়ার শর্তে তার সঙ্গে সমান। তাহলে এইখান থেকে এইটা সমান সমান আমি লিখতে পারি আর ড্যাশ। সে আর ড্যাশ কী হচ্ছে? টোটাল যে কম্বিনেশন অফ সেলের ইন্টারনাল রেজিস্ট্যান্সগুলোর তুল্য রোধ, সেটা
পরেরটা হচ্ছে এক্সটার্নাল রেজিস্ট্যান্সের সঙ্গে সমান এই কন্ডিশান যদি হয়